আজ এই ভিডিওতে কথা বলবো ডাব্লিউডাব্লিউই নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটা হতে চলেছে ফ্রান্সের প্যারিস শহর থেকে, মানে ক্ল্যাশ ইন প্যারিসের। তার আগে বলে রাখি আজকে একটু শরীরের অবস্থা খারাপ, তাই গলাটা অন্যরকম শোনাতে পারে, তো সেই কারণে প্রথমেই তোমাদের কাছে সরি। তো ক্ল্যাশ ইন প্যারিস আমরা দেখতে পাবো এই রবিবার, আর যেহেতু এটা একটু অন্য টাইমে হবে তাই তোমাদের টাইমটা জেনে রাখা দরকার। তো ক্ল্যাশ ইন প্যারিস ভারতীয় সময় অনুযায়ী হতে চলেছে এই রবিবার, মানে 31শে আগস্ট রাত্রি 11:30 থেকে, মানে মেন শো রাত্রি 11:30 থেকে শুরু হয়ে যাবে অনলি অন নেটফ্লিক্স। তো যারা লাইভ দেখতে চাও 31শে আগস্ট রবিবার রাত্রি 11:30 থেকে তোমরা লাইভ দেখতে পেয়ে যাবে ক্ল্যাশ ইন প্যারিস। তো ক্ল্যাশ ইন প্যারিসের জন্য 5টা ম্যাচকে অফিসিয়াল করা হয়েছে, আর আজকের এই ভিডিওতে সেই 5টা ম্যাচের প্রেডিকশন আমি করব। মানে এটা হতে চলেছে আমার রেজাল্ট প্রেডিকশন ভিডিও ফর ক্ল্যাশ ইন প্যারিস 2025। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে এই প্রিমিয়াম লাইভ ইভেন্টের সব থেকে কম এক্সাইটিং ম্যাচের কথাই বলা যাক, মানে যেটা আমার মনে হয় যে এই ম্যাচের জন্য এক্সাইটমেন্ট লেভেল সবার সব থেকে কম হতে পারে। মানে এখানে আমি কথা বলছি সেমাস ভার্সেস রুসেভের ম্যাচের, যেটা হতে চলেছে একটা গুড ওল্ড ফ্যাশন ডনি ব্রুক ম্যাচ। এবার আমরা সবাই জানি যে এই ম্যাচটা তো সেমাসের জন্য খুবই ভালো একটা স্টিপুলেশন, কারণ এই ম্যাচে তো সেমাস এক্সপার্ট। আর এরকম ম্যাচ আমরা এর আগেও রতে স্ম্যাকডাউনে বিভিন্ন প্রিমিয়াম লাইভ ইভেন্টে দেখেছিলাম। আর এখানে আমরা জানি যে এটা একটু ওই সেমাস টাইপের জিনিসপত্র থাকে, মানে ডনি ব্রুক থাকে, তাছাড়া ওই যে বিয়ারের ব্যারেলগুলো থাকে সেটা থাকে, তাছাড়া কিছু ওই বিয়ার টেবিল, মানে বারে যেসব টেবিল থাকে ওইগুলো আর কি রিংয়ের সাইডে পাতা থাকে। এটা পাতি কথা একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ টাইপের হয়। তো এই ম্যাচে দেখে তো মনে হচ্ছে যে সেমাসের মানে যাকে বলে আপার হ্যান্ড থাকার কথা, কারণ তার টাইপেরই ম্যাচ এটা বেশি। রুসেভের জন্য অতটা মানে স্বাচ্ছন্দ্য হবে না এই ম্যাচে, কিন্তু যাই হোক না কেন, যদি এই ম্যাচের মানে রেজাল্ট প্রেডিক্ট করতে হয় আমার মনে হয় সেমাসের থেকে এই ম্যাচে রুসেভের জেতাটা বেশি জরুরি। কারণ সেমাস তো জানাই যায় নিজের ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গার দেওয়ার জন্য, কিন্তু রুসেভ যদি এই ম্যাচে হেরে যায় তাহলে সে যে মোটিভটা নিয়ে আর কি ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে আমার মনে হয় না সেটা কমপ্লিট হবে বলে, আর রুসেভের উপর সবাই খুব তাড়াতাড়ি আশা ছেড়ে দিতে পারে। তো আমার মনে হয় এই ম্যাচে রুসেভের জেতাটা এই কারণেই বেশি জরুরি, তাই আমার মনে হয় রুসেভ এই ম্যাচে সেমাসকে হারিয়ে দেবে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে রুসেভের জন্যই থাকছে। সেমাসের জন্য খারাপ কিছু না, সেমাস জিতলেও খুব ভালো, কিন্তু আমার মনে হয় সময়টা সেমাসের থেকে রুসেভকে বেশি ফেভার করছে, কারণ তারই জেতাটা বেশি দরকার এই ম্যাচে। তো সেই কারণেই আমার প্রেডিকশন এই ম্যাচে আমি রুসেভের সাথেই রাখছি। নেক্সট ম্যাচ হতে চলেছে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এবার ক্ল্যাশ ইন প্যারিসের জন্য আমার খারাপ লাগছে, কারণ ক্ল্যাশ ইন প্যারিসে মাত্র 2টো চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অ্যানাউন্স করা হয়েছে, তার মধ্যে এইটা একটা। আর এখানে আমি কথা বলছি ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের, যেখানে বেকি লিঞ্চ তার ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট নিকি বেলা। এবার দেখো এখানে যদি বেকি লিঞ্চের সামনে অন্য কেউ থাকতো তাহলে আমি বলতাম যে এই ম্যাচে বেকি লিঞ্চ ইজিলি জিতে যাবে, মানে সামনের জনের কোনো চান্সই নেই। কারণ বেকি লিঞ্চের যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রানটা চলছে সেটা ঠিকঠাক চলছে, খারাপ চলছে না। কিন্তু যেহেতু সামনে নিকি বেলা আছে, আর নিকি বেলাকে বলা যেতে পারে ডাব্লিউডাব্লিউতে একটা লেজেন্ড ওমেন্সদের মধ্যে, তো সেক্ষেত্রে বেকি লিঞ্চের জন্য কাজটা খুব একটা সহজ হবে না। কিন্তু তাই বলে কি বেকি লিঞ্চ এই ম্যাচে হেরে যাবে? আমার সেটাও মনে হয় না। আমার মনে হয় না যে এই মুহূর্তে নিকি বেলার কাছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আসবে বলে। কারণ দেখো অলরেডি লায়রা ভ্যালকাইরিয়া তো পিকচার থেকে বেরিয়ে গেছে, এখন নিকি বেলার সাথে বেকি লিঞ্চের রাইভেলারি চলছে, আর আমার মনে হয় বেকি লিঞ্চের সামনে আরও বিভিন্ন অপোনেন্টের আসা এখনও বাকি আছে। আর বেকি লিঞ্চের এই যে নতুন একটা থিম সং এসেছে, তার ক্যারেক্টারে যে চেঞ্জটা এসেছে, এইসব মিলিয়ে বেকি লিঞ্চের এই রানটা আমার মনে হয় আর একটু লম্বা হতে পারে। তো এই মুহূর্তে বেকি লিঞ্চ তার চ্যাম্পিয়নশিপ হেরে যাবে বলে আমার মনে হচ্ছে না। তাই এই ম্যাচে আমি বলবো যে নিকি বেলা হারতে চলেছে, আর বেকি লিঞ্চ তার চ্যাম্পিয়নশিপ নিকি বেলাকে হারিয়ে সাকসেসফুলি রিটেন করে নিতে চলেছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে বেকি লিঞ্চের জন্যই থাকবে। আর কোনোভাবে যদি নিকি বেলাকে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে উইনার বানিয়ে দেয় বা নতুন চ্যাম্পিয়ন বানিয়ে দেয়, সেটা আমার চোখে তো একটা শকিং মোমেন্ট হতেই চলেছে। কারণ আমি সত্যি এক্সপেক্ট করছি না এখানে যে নিকি বেলা চ্যাম্পিয়ন হবে, কিন্তু সেটা যদি হয়ে যায় তাহলে সেটা একটা মানে অবাক করার মতো মোমেন্ট অন্তত আমার জন্য তো হবেই। তাই এই ম্যাচে আমার প্রেডিকশন বেকি লিঞ্চের সাথেই থাকছে, আর আমার মনে হয় বেকি লিঞ্চ এই ম্যাচে জিতে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিজের কাছে রাখতে চলেছে। এরপর যে 3টে ম্যাচের কথা আমি বলতে চলেছি, সেই 3টে ম্যাচই ক্ল্যাশ ইন প্যারিসকে মেন ইভেন্ট করার ডিজার্ভ করে। মানে এই লেভেলের ম্যাচই ক্ল্যাশ ইন প্যারিসের জন্য ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করেছে। হয়তো আরও ভালো ম্যাচ অ্যানাউন্স করা যেহেতু কিছু ম্যাচকে হয়তো ডাব্লিউডাব্লিউ একটু হোল্ড ব্যাক করেছে, তার কারণ হচ্ছে সামনে রাসেল পালুজা আসতে চলেছে, আর সেইখানে ডাব্লিউডাব্লিউর কিছু বড় ম্যাচ দরকার। সেই কারণে আমার মনে হয় ক্ল্যাশ ইন প্যারিস অনেকগুলো ম্যাচ পায়নি।
কিন্তু যেই ম্যাচগুলো ক্ল্যাশ ইন প্যারিস পেয়েছে অ্যাকচুয়ালি সেগুলো বড় সুপারস্টারে ভরা। আর নেক্সট যে 3টে ম্যাচের কথা বলবো সেটা শুনলে তোমরা বুঝেই যাবে যে 3টে ম্যাচই ক্ল্যাশ ইন প্যারিসকে মেইন ইভেন্ট করার ডিজার্ভ করে। যার মধ্যে প্রথম ম্যাচের কথা যদি বলা হয় তো সেটা হচ্ছে রোমান রেইন্স ভার্সেস ব্রনসন রিডের ম্যাচ। এবার রোমান রেইন্সকে আমরা কত কম দেখতে পাই সেটা তো আর মানে নতুন করে বলার কিছু নেই। তো সেইখানে রোমান রেইন্স একটা ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্টে কম্পিট করছে, এটা নিজের মধ্যেই একটা বিশাল বড় ব্যাপার। আর যেইভাবে মানে অন্যান্য কান্ট্রিতে রোমান রেইন্স রিয়াকশন পাচ্ছে, তো প্যারিসে কীভাবে রোমান রেইন্সকে রিসিভ করা হয় বা তার জন্য কীভাবে চিয়ার হয় বা তার জন্য কীভাবে চ্যান্ট করা হয় সেটা তো দেখার বিষয় হবেই হবে। কিন্তু আমার মনে হয় না যে এই ম্যাচে ব্রনসন রিডের কাছে বিন্দুমাত্র চান্স আছে বলে। হয়তো হবে ব্রনসন রিড ডাব্লিউডাব্লিউইর ফিউচার, কিন্তু রোমান রেইন্সের এটা প্রথম সিঙ্গলস ম্যাচ জবের থেকে সে কোডি রোডসের কাছে তার চ্যাম্পিয়নশিপ হেরেছিল তারপর, মানে সেই কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপ হারার পর থেকে এটা প্রথম কোনো সিঙ্গলস ম্যাচে রোমান রেইন্স কম্পিট করতে চলেছে। আর এখানেও যদি রোমান রেইন্স হেরে যায় কোনোভাবে ব্রনসন রিডকে ওভার করার জন্য, তাহলে ওই যে রোমান রেইন্স বলছে না যে রোমান রেইন্স আবার সেই পুরনো রোমান রেইন্স হতে পারে আর সে চ্যাম্পিয়নশিপের জন্য দেখছে, এইসব কথার কোনো মানে থাকবে না। তাই রোমান রেইন্সকে সেই গোট স্ট্যাটাসে বা গড স্ট্যাটাসে বা ট্রাইবাল চিফ স্ট্যাটাসে ফেরার জন্য এই ম্যাচটা একটা বিশাল বড় ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচে রোমান রেইন্সের জেতাটা তাই সব থেকে বেশি দরকার। আর এরপর মানে রোমান রেইন্স আর হার অ্যাফোর্ড করতে পারবে না। অলরেডি আমরা সামার স্ল্যামেও দেখেছিলাম যে পিন কিন্তু জে উসো করেছিল, যার জন্য জে উসো রিওয়ার্ডও পেয়েছে, চ্যাম্পিয়নশিপ ম্যাচেও এসে গেছে। কিন্তু রোমান রেইন্সকে কোথাও না কোথাও যেন একটু সাইড ক্যারেক্টার করে দেওয়া হয়েছে। তাই এই ম্যাচে আমার মনে হয় রোমান রেইন্স খুব ইজিলি ব্রনসন রিডকে হারাতে চলেছে। যেই আসুক না কেন, যেই ইন্টারফেয়ার করুক, যাই হোক না কেন, আমার মনে হয় আলটিমেটলি উইনার তো রোমান রেইন্সই হবে। কিন্তু দেখার বিষয় এটাই হবে যে এই ম্যাচের শেষে রোমান রেইন্স তার জুতোগুলো ফেরত পায় কিনা। কিন্তু আরেকটা জিনিস হতে পারে যে এই প্রিমিয়াম লাইভ ইভেন্টের পর যদি রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউ থেকে টাইম অফ নেয় তার মুভির শুটিংয়ের জন্য, তাহলে একটা জিনিস আমরা দেখতে পেতে পারি যে এই ম্যাচে রোমান রেইন্স যখন জিতে যাবে তারপরে ব্রন ব্রিকার আর ব্রনসন রিড মিলে রোমান রেইন্সের উপর অ্যাটাক করতে পারে, যার ফলে আমরা দেখবো যে সেই অ্যাটাকটার জন্যই ডাব্লিউডাব্লিউ থেকে রোমান রেইন্স আবার বেশ কিছু দিনের একটা ব্রেক নিয়ে নিতে পারে, যদি রোমান রেইন্সের জন্য মানে একটা ব্রেকের প্ল্যান ডাব্লিউডাব্লিউ করে থাকে। তো যেহেতু তার মুভির শুটিংও আছে, তো সেই সব ভেবে এই ম্যাচের পরে রোমান রেইন্সের উপর একটা অ্যাটাক হতে পারে। কিন্তু এই ম্যাচের যদি উইনারের কথা বলা হয়, আমার মনে হয় সেইখানে রোমান রেইন্সকে হারানো ব্রনসন রিডের পক্ষে এই মুহূর্তে অসম্ভব। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে আমাদের ওটিসি TC1 রোমান রেইন্সের জন্যই থাকছে। নেক্সট ম্যাচ একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এবার বোঝাই যাচ্ছে যেহেতু এটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, এটা তো মেন ইভেন্টে থাকা ডিজার্ভ করেই করে, যেখানে আমাদের কারেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ রলিন্স তার টাইটেল ডিফেন্ড করবে এগেনস্ট LA নাইট, CM পাঙ্ক আর ইট জে উসো। এবার জে উসো কেন এই ম্যাচে জায়গা পেয়েছে সেটা তো বললামই তোমাদের। কিন্তু এবার কথা হচ্ছে যে যদিও এটা একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ আর সবার কাছে 25% করে চান্স আছে যে তারা চ্যাম্পিয়ন হতে পারে বা চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিতে পারে নিজের, কিন্তু তবুও আমার মনে হয় এই ম্যাচটাকে জাস্ট ক্ল্যাশ ইন প্যারিসে মানে করতে হবে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, সেই কারণেই রাখা হয়েছে। এই ম্যাচে সেথ রলিন্সের কাছ থেকে এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপ নেওয়া সম্ভব না, কারণ জে উসোকে তো ডাব্লিউডাব্লিউ আবার চ্যাম্পিয়ন বানানোর ভুল এই মুহূর্তে করবে না, কারণ চ্যাম্পিয়ন থাকা অবস্থায় আমরা দেখেছি জে উসো কীভাবে ব্যাকলেস পেয়েছিল। LA নাইট একটা ভালো কন্টেন্ডার হতে পারে নতুন চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কিন্তু LA নাইটের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি যে কিনা মানে রয়ের এপিসোডে ব্রন ব্রিকারের কাছে হেরে যাচ্ছে, যেই কারণেই হারুক, হেরে তো গেছে, সে এখন নতুন চ্যাম্পিয়ন হবে আমার মনে হয় না। আর এমনিও ট্রিপল এইচ LA নাইটকে যে সময় চ্যাম্পিয়ন বানানো দরকার ছিল সেই সময় তার উপর ট্রিগার পুল করেনি, আর এখন আমার মনে হয় অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই মুহূর্তে LA নাইট চ্যাম্পিয়ন হলে আমাদেরকে সেরকম কিছু দিতে পারবে না, বা যদি দিতেও পারে তো তার জন্য এখনও টাইম আছে, এইটা সেই সময়টা না। আর যদি কথা বলা হয় CM পাঙ্কের, তো আমরা দেখেছিলাম সামার স্ল্যামে CM পাঙ্ক চ্যাম্পিয়ন হয়েছিল 5 মিনিটের জন্য হলেও, তো আবার যখন CM পাঙ্ক চ্যাম্পিয়ন হবে না, আমার মনে হয় সেটা একটা বিশাল বড় মোমেন্ট হতে চলেছে, আর সেটা বড় কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টেই আসবে, মানে যে মোমেন্টটাকে বছরের পর বছর ধরে মনে রাখা হবে, বা CM পাঙ্কের জন্য সেটা একটা বিশাল বড় মোমেন্ট হবে। আর সেটা যখনই হোক না কেন সেটা কোনো সিঙ্গেলস ম্যাচেই হবে, এরকম মাল্টি-পার্সন ম্যাচে CM পাঙ্ক আবার চ্যাম্পিয়ন হবে না। তো এই সব কিছু দেখে আমার মনে হচ্ছে যে এই ম্যাচে সেথ রলিন্স মানে ইজিলি বলবো না, ইজিলি তো হবে না যেহেতু তার এগেনস্টে 3 জন আছে, কিন্তু যাই হোক না কেন, যে করে হোক, চিটিং করে হোক, পল হেমনের সাহায্য নিয়ে হোক, ব্রন ব্রিকারের সাহায্য নিয়ে হোক, তার যে ভিজন তার সাহায্য নিয়ে হোক, যেইভাবেই হোক না কেন সেথ রলিন্স এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিতে চলেছে। আর যেহেতু ফেটাল 4-ওয়ে ম্যাচ, এই ম্যাচে তো কোনো ডিসকোয়ালিফিকেশনও থাকবে না, তো ম্যাচটা ইন্টারেস্টিং হবে। কিন্তু এই ম্যাচের শেষে আমার মনে হয় চ্যাম্পিয়নশিপ সেথ রলিন্সের কাছেই থাকবে, কারণ রাসেল পালুজার জন্য সেথ রলিন্সের জন্য ডাব্লিউডাব্লিউর কাছে বড় কোনো প্ল্যান থাকতে পারে। আর আমার তো মনে হয় সেথ রলিন্সের জন্য রাসেলমেনিয়াতেও ডাব্লিউডাব্লিউর কাছে কিছু বড় প্ল্যান আছে, আর সেই কারণে এই মুহূর্তে সেথ রলিন্সের কাছে চ্যাম্পিয়নশিপটা থাকা দরকার। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে আমাদের কারেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ ফ্রিকিন রলিন্সের জন্যই থাকছে।
এবার কথা বলা যাক জন সিনা ভার্সেস লোগান পলের ম্যাচের, যেই ম্যাচটা রেসের সব থেকে বেশি এগিয়ে আছে, যে কিনা ক্ল্যাশ ইন প্যারিসকে মেন ইভেন্ট করতে পারে। এবার তোমাদের মধ্যে কিছু জনের মনে হতে পারে যে এই ম্যাচটা কীভাবে ক্ল্যাশ ইন প্যারিসকে মেন ইভেন্ট করবে, এই ম্যাচে তো কোনো চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন নেই, তাহলে এই ম্যাচটা মেন ইভেন্টে থেকে কী বা করবে। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে এইটাই হয়তো প্যারিসে জন সিনার লাস্ট ম্যাচ হতে চলেছে, আর সেই কারণে এই ম্যাচটাকে যতটা বড় দেখানো সম্ভব ডাব্লিউডাব্লিউ ততটাই বড় দেখানোর চেষ্টা করবে। আরও একটা কারণ আছে যেটা নিয়ে একটু পরে কথা বলছি, কিন্তু তার আগে বলা যাক যে এই ম্যাচে কী হওয়া উচিত বা কী হতে পারে। দেখো আমি সিম্পল কথা বলছি, জন সিনার জবের থেকে ফেস টার্ন হয়েছে, আবার আমরা তারপরেই দেখেছি জন সিনা চ্যাম্পিয়নশিপ হেরে গেছে কোডি রোডসের কাছে সামার স্ল্যামে। সেখানে যদিও আমরা সুপার সিনাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু সুপার সিনার থেকেও কিছু করতে পারেনি, কোডি রোডস তাকেও হারিয়ে দিয়েছে। তো এবার তোমরা ভাবো এইটা জন সিনার বলা যেতে পারে একটা লাস্ট চান্স। এবার এখানে ডাব্লিউডাব্লিউ দুভাবে দেখতে পারে ব্যাপারটাকে। এক হচ্ছে জন সিনা তো এমনিও এই বছরের শেষে রিটায়ার হয়েই যাচ্ছে, তো জন সিনা তো ডাব্লিউডাব্লিউতে আর কোনো ফিউচার নেই। কিন্তু লোগান পলকে মানুষ ভালোবাসুক বা নাই বাসুক, লোগান পল ডাব্লিউডাব্লিউতে এখন বেশ কয়েক বছর থাকতে চলেছে। তো সেদিক থেকে বলতে পারে যে লোগান পল ডাব্লিউডাব্লিউর ফিউচার। তো লোগান পলকে ওভার করার জন্য জন সিনার সামনে লোগান পলকে ডাব্লিউডাব্লিউ জিতিয়ে দিলেও দিতে পারে, যাতে লোগান পলের কেরিয়ারে এটা একটা বিশাল বড় ভিক্টরি হয়ে থেকে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, সুপার সিনা মোডে আসার পর জন সিনা যদি আবার পরপর ম্যাচ হারতে থাকে, তাহলে জন সিনা ভার্সেস ব্রক লেসনারের ম্যাচের জন্য কারো সেরকম ইন্টারেস্ট থাকবে না। তো অ্যাকচুয়ালি যদি জন সিনাকে নিজের সুপার সিনা মোড অ্যাক্টিভেট করতে হয় আর তার এগেনস্টে হারার জন্য মানে পারফেক্ট কোনো অপোনেন্ট থেকে থাকে, তো সে হলো লোগান পল। তাই আমার মনে হয় এই ম্যাচে তো অন্তত জন সিনার লোগান পলকে হারিয়ে দেওয়া দরকার। আর লোগান পল ফিউচার হবে কি হবে না সেটা পরে দেখা যাবে, আপাতত জন সিনার একটু নিজের কথা ভাবা উচিত। আর তার এই যে কয়েকটা লাস্ট ডেট ডাব্লিউডাব্লিউতে বাকি আছে সেটাকে মেমোরেবল করে যাওয়াই জন সিনার বেশি দরকার বলে আমার মনে হয়। তো তাই আমার মনে হয় যে লোগান পল এই ম্যাচে জন সিনার কাছে ইজিলি হারতে পারে, আর জন সিনা এই ম্যাচটা জিততে তার সুপার সিনা মোডকে আবার অ্যাক্টিভেট করতে পারে। কিন্তু কোন শর্তে লোগান পল এই ম্যাচটা জিততে পারে? সেই শর্ত একটাই হবে, যদি এই ম্যাচের মাঝখানে কোনোভাবে ব্রক লেসনার চলে আসে। আর ওই যে আরেকটা কারণ বলছিলাম যার কারণে এই ম্যাচটা মেন ইভেন্ট করতে পারে, সেটা হলো এইটাই যে ব্রক লেসনার এইখানে কোনোভাবে ইনভলভ হতে পারে। আর ব্রক লেসনারের ইনভলভমেন্ট যদি থাকে, তাহলে আমরা দেখতে পেতে পারি ব্রক লেসনারের কারণে হয়তো লোগান পল একটা সুযোগ পেয়ে যাবে জন সিনাকে হারানোর, আর এইভাবে লোগান পল এই ম্যাচটা জিতে যেতে পারে। তো আমার মনে হয় লোগান পলকে যদি এই ম্যাচটা একান্ত জিততে হয়, তো সেখানে ব্রক লেসনারের একটা বিশাল বড় হাত থাকবে। আর যদি ব্রক লেসনার ম্যাচের মাঝখানে কোনো রকম ইন্টারফেয়ার না করে, তাহলে জন সিনা এই ম্যাচটা জিততে চলেছে। জন সিনাকে হারানো লোগান পলের পক্ষে সম্ভব হবে না। আরেকটা জিনিস হতে পারে যে হয়তো লোগান পলকে জন সিনা হারিয়ে দিল, তারপরে ব্রক লেসনার বেরিয়ে আসতে পারে, ঠিক যেমনটা আমরা সামার স্ল্যামে দেখেছিলাম। তফাৎ একটাই, সেখানে জন সিনা হেরে গেছিলো, তারপর ব্রক লেসনার এসেছিল, এরপর জন সিনা জিতে যাবে, জিতে যাওয়ার পর হয়তো জন সিনা মানে প্যারিসকে কোনো একটা স্পিচ দেবে যেটা তার লাস্ট টাইম বা কিছু এরকম করে, সেই সময় ব্রক লেসনার বেরিয়ে এসে জন সিনাকে অ্যাটাক করতে পারে, যার ফলে তাদের স্টোরি লাইনও সেট হয়ে যাবে ফর রাসেল পালুজা। তো এটাই আমার মনে হয়। তো এই ম্যাচে আমার প্রেডিকশন এটাই থাকবে যে ব্রক লেসনার যদি ম্যাচের মধ্যে কোনোভাবে ইনভলভ না হয়, তাহলে জন সিনা এই ম্যাচে উইনার হতে চলেছে। আর যদি ব্রক লেসনার কোনোভাবে এই ম্যাচের মাঝখানে ইনভলভ হয়ে যায়, তাহলে লোগান পল এই ম্যাচের উইনার হতে চলেছে। এই দুটো কেস সিনারিও আমি তোমাদের সামনে রাখলাম। এবার তোমাদের কোনটা পছন্দ হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমাকে। তো এবার তোমরা বলো যে তোমাদের এই যে ক্ল্যাশ ইন প্যারিসের যে কার্ডটা সাজানো হয়েছে 5টা ম্যাচের, এটা তোমাদের কেমন লেগেছে? আর আমার প্রেডিকশনগুলোর সাথে তোমরা একমত কি একমত না? যদি একমত হও তাহলেও খুব ভালো, আর যদি একমত না হয়ে থাকো তাহলেও কোনো ব্যাপার না, তোমরা তোমাদের প্রেডিকশন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের প্রেডিকশন বলো, আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পাবে, সেটাও অবশ্যই প্রেস করে দিয়েছো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।